তোমরা হয়তো অনেকেই পড়েছো। আমি গল্পটা নিজের মতো করে দিয়েছি আর ভায়োলেন্স গুলো অ্যাভয়েড করে দিয়েছি। গল্পটি পুরোই কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। এগুলো সব বিনোদনের আর অ্যাওয়ারনেসের জন্য। এখন গল্প শুরু করা যাক। রাজনীতিতে একটা প্রবাদ বাক্য আছে, শত্রুকে ধরো, ইচ্ছের মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটের টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে জিয়ং জাংকুক। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। অতঃপর জাংকুকের নির্দেশ মতো গার্ডরা লাশটিকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি সেগুলোর। জিয়ং জাংকুক মিন ইয়ংয়ের বড় ছেলে। আরশি নগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা, একটা আতঙ্ক। প্লেন কালো পাঞ্জাবি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, তার বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখ দেখে না। 28 বছর বয়সে এমপি হওয়া চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজ নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা। শুধু পলিটিক্স নয়, সব অন্ধকার, চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে জিয়ং জাংকুক রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। জাংকুকের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবন, মদের নেশা, খুন খারাপি, সবে যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো জিয়ং জাংকুক আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা জিয়ং জাংকুক ভিন্ন দুজন মানুষ। আরশি নগরে নির্বাচনের হাওয়া বইছে। মিন ইয়ংয়ের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি জাংকুক জিতে যায় তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবার প্রধানমন্ত্রী সুগা নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুব আলোড়ন সৃষ্টি করেছে তার দল। বিরোধী দলের নেতাকে গুলিবদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার এবং তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে। সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয়। জাংকুকের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না। তার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে জাংকুক এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে জিয়ং জাংকুক ও তার দল বলের লোকেরা মদের নেশায় মত্ত হয়ে ওঠে ক্লাবে। ভোট মানি রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশি নগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন জিয়ং জাংকুক। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই তার সাথে তার পঞ্চপাণ্ডব রয়েছে। সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশি নগরের একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় জাংকুকের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব সুন্দর রমণী। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলো, গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী, আর তাকে চোখের নজরে বন্দি করেছে জাংকুক। জাংকুক এক পলক তাকিয়েছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ও ভাই, ভাই, এভাবে গায়ে 3-4 বার ডাকে জাংকুককে, কিন্তু কোনো লাভ হয় না। জাংকুক এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমার গন খালি। সুবিনের কথা শুনে জাংকুকের ধ্যান ভাঙে। সে এক পলক তাকায় সুবিনের দিকে, সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় জাংকুকের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। জাংকুক খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে পৌঁছায় গন্তব্যস্থানে। জাংকুক যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর জাংকুক সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ এবং পরে নাচের প্রোগ্রাম শুরু
শুরু হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর জাঙ্কুকের মধ্যে একটু একটু কথোপকথন হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় জাঙ্কুকের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্টেজে দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পাবে তা কল্পনা করতে পারেনি জাঙ্কুক। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুক। নাচ শেষে জাঙ্কুককে স্টেজে ডাকা হয়। জাঙ্কুক তার ভাষণ শুরু করে এবং কিছু বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময় রমণীর দিকে। জাঙ্কুক ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে তেকে উদ্দেশ্য করে বলে, গ্রিন শাড়ি পরা, লম্বা চুল ওলা, মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। জাঙ্কুকের কথা শুনে সবাই হা হয়ে তের দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে। ভয় করারই কথা, জাঙ্কুককে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে। তে ভয় যেতে চায় না, জড়সড় হয়ে বসে থাকে চেয়ারে। জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নেমে তের দিকে আসতে থাকে। জাঙ্কুককে আসতে দেখে তে ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। জাঙ্কুক এসে সোজা তের পাশে দাঁড়ায়। জাঙ্কুককে দাঁড়াতে দেখে তে ধীরে ধীরে মাথা নিচু করে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। তে দাঁড়ানোর সাথে সাথে জাঙ্কুক তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। তের দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। জাঙ্কুকের কথা শুনে তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তের দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আশিনগরে কেউ কথা বলতে পারে না, তার নজরে তের মতো 19 বছরের বয়সী কিশোরী মেয়ে কিভাবে পড়লো। জাঙ্কুক সকলের থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্র লোকের মতো সেখান থেকে চলে আসে। আর তে জড়বস্তুর মতো ওখানে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে তের দিকে তাকিয়ে বলে, এই পরি, আই লাভ ইউ। জাঙ্কুকের ছেলেরা সবাই যে যার যার মতো সিটি বাজাতে থাকে আর জাঙ্কুকের সাথে উল্লাস করতে করতে চলে যায় তারা। তে স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভিতরে ভিতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয়ের আতঙ্কে তে এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলার সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। তে নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশি নগরের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতসেঁতে দেয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর জায়গা। জাঙ্কুক সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। ওয়েলকাম টু মাই লাইফ পরি। এইদিকে তে বাসায় ফিরে মাকে কিচ্ছু বলতে পারেনি। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। তে খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শুনে আর মিষ্টি স্বভাবের। তে রাতভর বিছানায় ছটফট করে। বারবার জাঙ্কুকের সেই মৃদু ধমকিটা মনে পড়তে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকালে বরাবরের মতোই তে আর তার বান্ধবী বেরিয়ে পড়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে। রিক্সা খুঁজতে থাকে। এরই মধ্যে তাদের সবার সামনে একটা কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন জাঙ্কুক ভাই। তের মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এইদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাহেব, ওঠেন না কেন? হঠাৎ অপরিচিত দুজন লোক তেকে ভাবি আর আরেকজন ভাবি সাহেব ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে। তে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাই আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে তের, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগলো। তে কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে। জীবন জাঙ্কুক নামে তে আর কোনো কিছু চিন্তা না করে তার বান্ধবীদেরকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। এইদিকে জিওন ম্যানশনে। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন আব্বাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। জাঙ্কুক ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যাদের প্যান্ট ভিজে যায়
নজর আব্বাজান, আমি এমপি জীবন জাঙ্কুক পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী সুয়ার ছেলে, আমার পিছনে লাগা সোজা না। তাদের কথোপকথনের মাঝে জাঙ্কুকের ফোনে একটা টেক্সট আসে। মুহূর্তে জাঙ্কুকের মুখের রং চেঞ্জ হয়ে যায়। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল জীবন জাঙ্কুককে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগে সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে। তে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুরই তোয়াক্কা না করে কলেজে আসে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষো করে, কিন্তু সে একটা পাত্তা দেয়নি। ক্লাসে যখন সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল, ঠিক তখনই জাঙ্কুক তার পঞ্চ পাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। জাঙ্কুককে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে যায়, আর ক্লাসে পিন ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। জাঙ্কুক সোজা তের বেঞ্চের সামনে দাঁড়ায়। জাঙ্কুক দাঁড়ানো মাত্র তের সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর তে মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয় তার হাত পা কাঁপতে থাকে। জাঙ্কুক খুব কড়া ভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম তো আসিসনি কেন? জাঙ্কুকের ধমকে কেঁপে ওঠে তে, তার চোখ দিয়ে টপাটপ পানি পড়তে থাকে। জাঙ্কুক একটু ঝুঁকে তের মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। তে মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় জাঙ্কুক। তারপর প্রিন্সিপাল অফিসে তেকে ডাকা হয় আর বলতে থাকে, দেখো তে, আমরা জানি তোমার কোনো অপরাধ নেই, কিন্তু পরিস্থিতি তা বোঝে না। ধরতে গেলে আর শ্রীনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে তে, তুমি আর কলেজে এসো না। তে নিঃশব্দে বেরিয়ে যায়। তার আর কিছু বলার নেই। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তার মাকে জানাতে পারেনি তে। খুব ভয়ের আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে অবস্থা করবে সেটা সে ভালো মতোই জানে তে। তে চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। তে ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পর যখন কেউ খোলে না, তে নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে বিজি, তাই শুনতে পায়নি। দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভিতরে একটা ছোট সাদা কাপড়ের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। তে থর থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে জাঙ্কুকের। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কে? আমি ছাড়া আর কে কল দেয় তোকে? কি রে, কথা বল। তে আধ ভাঙা গলায় জবাব দেয় না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে খারাপ কেউ হবে না। তে শুধু জি হ্যাঁ বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটা তোর রক্ত দিয়ে লাল করব। জাঙ্কুকের কথা শুনে ভয় পেয়ে যায় তে, আর জাঙ্কুক ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে তে যাবে কোথায়? তাকে তো কলেজে যেতে না করছে প্রিন্সিপাল। তের সাথে কথা বলে জাঙ্কুক মৃদু হাসে। নিজের অজান্তে কিভাবে যে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো জাঙ্কুক, সেটা সে নিজেও বুঝতে পারেনি। তার ভাবনার মাঝে তার দরজায় নক পড়ে। সাথে সাথে তার লোক এসে বলে, ভাই, ভাবি সাপড়ে কলেজ থেকে বের করে দিয়েছে ওই প্রিন্সিপাল। যে কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতে আসি ভাই, তাড়াতাড়ি করে সবিন বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কাই? জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের সবাইকে আমার কাছে নিয়ে আয়। ওকে ভাই। জাঙ্কুক চোয়ার শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। অতঃপর জাঙ্কুকের রঙ্গমঞ্চে সেই শিক্ষকদের আনা হয়। পরের দিন সকালে খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাসদের আজও তার ব্যতিক্রম নয়। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, আর তের বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আর শ্রীনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র তের পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই তের বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দেখছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করিয়ে দেবো। তে তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাণ্ড। তে যেন দাঁড়িয়ে থাকা সমস্ত শক্তিটুকু হারিয়ে ফেলে। ওরে
পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে নিজের রুমে চলে আসে আর সেই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা ছোট্ট মেসেজ, তাতে লেখা বিকেল 5টা দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র তের কলিজার পানি শুকিয়ে যায়। তে এবার আয়না নিজেকে দেখে, ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞাসা করে কিভাবে বাঁচবো আমি জীবন জাঙ্কুকের হাত থেকে। এইদিকে জিওন ম্যানশনে জাঙ্কুকের বাবা কিছু লোকদের সাথে আলোচনা করছে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে। আর যদি না হয় নিজেদের কবর কোথায় করতে হবে সে জায়গা ঠিক করে নিও। জাঙ্কুকের কথায় সকল নেতাদের গলা শুকিয়ে গেল। বিকেল বেলা, সারা সকাল দুপুর খুব ভয় কাটে তের। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ তের সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা জাঙ্কুকের মুখোমুখি হবে, এটা ভেবে তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তের চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ সে শুনতে পায়। জাঙ্কুকের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু তে কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। এর মধ্যেই তের মা রুমে চলে আসে। কিরে, তোর বান্ধবী তোকে নিতে এসেছে, তোর নাকি আজ কোচিং আছে? তের জানা মতে আজ এমন কিছুই নেই। তে তার মায়ের সাথে নিচে নেমে আসে। তে আসার সাথে সাথে ওর বান্ধবী ওর হাত ধরে বাইরে নিয়ে যায়। তে, জাঙ্কুক স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। বান্ধবীর কথা শুনে তের ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব জাঙ্কুকের কারসাজি। তে বের হওয়ার সাথে সাথে জাঙ্কুকের লোক গাড়ি দরজা খুলে দেয়। ভাবি সব এত লেট খেলা, ভাই অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে। তে মনে মনে দোয়া পড়তে পড়তে গাড়িতে উঠে বসে। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশি নগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে এসে থামে। তে আসার সাথে সাথে জাঙ্কুকের লোকেরা বলে ওঠে, ভাই ভাবি সাপ আইছে। জাঙ্কুক হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক পিছনে ফিরে তাকায় তের দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল তেকে। তেকে দেখা মাত্রই জাঙ্কুকের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে তের দিকে আসতে থাকে। জাঙ্কুকের প্রতিটি কদমে যেন তের হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে। জাঙ্কুক তের খুব কাছে এসে দাঁড়ায়। তে ভয়ে নিজের জামা খামচে ধরে। জাঙ্কুকের থেকে বেশ খাটো হওয়ায় জাঙ্কুক একটু ঝুঁকে তের ডান গালে চুমু খায়। জাঙ্কুকের এমন কাণ্ডে তের চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? তে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি ভালো মানুষ না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। জাঙ্কুকের কথা শুনে তের ভয় আরো বেড়ে যায়। সে শুধু জাঙ্কুকের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকে মুখ ফুটে একটা কথা বলে না। এখন বাড়ি যাও। এই সবে তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। সবে এসে খুব সম্মানের সাথে তেকে সাথে নিয়ে যায়। তে যতক্ষণ না যায় জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। জাঙ্কুক সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। সারা রাস্তাতে নিজের গালে হাত দিয়ে রাখে। জাঙ্কুক যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে তে কাঁদতে থাকে। তার কান্নার মাঝে ফোনে ভিডিও কল আসে জাঙ্কুকের। জাঙ্কুকের ছবি ভেসে ওঠার সাথে সাথে তের কান্না আরো বেড়ে যায়। এভাবে দুইবার কল ধরে না তে। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। জাঙ্কুকের টেক্সট পাওয়ার সাথে সাথে তে তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। জাঙ্কুক কিছু না বলে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর তেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্রই তের আতঙ্ক আরো বেড়ে যায়। নাইট মানে জাঙ্কুক আসবে রাতে? তে কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে জাঙ্কুকের ভয় আর একদিকে পরিবারের। কোথায় যাবে সে? ভয়ে আর আতঙ্কে ঘুমাতে পারে না রাতে। ল্যাম্প লাইট জ্বালিয়ে কিছুক্ষণ বই নিয়ে বসে থাকে। তে খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই সামনে চোখ যায়। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় তের। জাঙ্কুক তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র তের হৃদস্পন্দন বেড়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসে। জাঙ্কুক কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? তের মা বাবা কেন কিছু বলো না? সব মিলিয়ে তে খুব ভয় পায়। জাঙ্কুক চুপচাপ তের সামনে বসে থাকে। কি পড়ছো? তে ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। জাঙ্কুক তের বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর তের চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নিয়ে আসে।
পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। তে জাঙ্কুকের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তুমি জানো আমি কাকে ভয় পাই? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা আর থামে না। জাঙ্কুক নিজের মুখ তের কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। জাঙ্কুকের কথা শুনে তের চোখে পানি চলে আসে। তের চোখে পানি দেখে জাঙ্কুক তা নিজের হাতে মুছে দেয় আর তের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকাল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। তে শুধু মাথা নিচু করে। জাঙ্কুকের কথা শুনে ভয় তার ভিতর থেকে কোনো কথা বের হয় না। জাঙ্কুক উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে তের কাছে, একটু ঝুঁকে তের মুখ বরাবর। তোমাকে একটা চুমু দেই? জি। জাঙ্কুক তের গালে চুমু খায়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়ি গঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। জাঙ্কুক চলে যায় তের রুম থেকে আর তে পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে আছে। সে জাঙ্কুককে মন থেকে মারতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানার মধ্যে তার মন সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। জাঙ্কুক তের বাসা থেকে সোজা চিয়ন ম্যানশনে চলে যায় আর নিজের রুমে গিয়ে সেদিনের তের নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। জাঙ্কুক খুব মনোযোগ সহকারে তের নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি, তোমার আর নিস্তার নেই আমার কাছ থেকে। পরের দিন সকালবেলা খুব সকালে তের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, তারপর মাকে কাজে হেল্প করে, একসাথে নাস্তা করে নিজের রুমে চলে আসে। আর এসে দেখে ফোনে 12টা মিস কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র তের গলা শুকিয়ে যায়। জাঙ্কুক এত সকালে তাকে টেক্সট দিয়েছে। তে খুব ভয় পেয়ে যায়। তারপর টেক্সট দেখে জাঙ্কুক 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার তের ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। তের সাথে সাথে বারান্দায় চলে যায়। জাঙ্কুক 2 হাত ভাঁজ করে তের বারান্দার দিকে তাকিয়ে আছে। চোখে কালো চশমা থাকলে সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। তে আসা মাত্রই শোভন একটি কাগজ ছুঁড়ে মারে তের বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতে শুয়ে একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। জাঙ্কুক তেকে ইশারা করে কাগজটি খুলতে বলে। তের সাথে সাথে খুলে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। জাঙ্কুকের থ্রেড শুনে তে শুকনো ঠোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? তে মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে আবার রুমে চলে যায়। কি রে, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। তের কাছে পুরো বিষয়টাই কেমন যেন লাগে। তে কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে তের কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে যেয়ে তাদের নিয়ে আসছে। তে তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই তে দেখে সবাই জাঙ্কুকের গাড়ির কাছে যাচ্ছে। জাঙ্কুককে দেখা মাত্র তের ভয় আরো বেড়ে যায়। সবাই জাঙ্কুকের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তে সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। তের কলেজের টিচাররা মাথা ঝাঁকিয়ে জাঙ্কুককে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামনে নেবেন। জাঙ্কুক তের হাত ধরে তাকে গাড়িতে বসায়, তারপর নিজে গাড়িতে বসে পড়ে। জাঙ্কুক বসা মাত্রই লক্ষ্য করে তের হাত কাঁপছে থরথর করে, সে নিজেও ঘামছে। জাঙ্কুক তের পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছে কেন? তে কোনো উত্তর করে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, পোড়া বাড়িতে নিয়ে চলেন। জাঙ্কুকের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুক পুরোটা পথ তের হাত ধরে রাখে আর তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে শুধু মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, না পারছে সইতে। পোড়া বাড়ি হলো জাঙ্কুকের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এই রক্ত পিপাসু লোকের সূচনা, যার না আছে ভয়, না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। জীবন জাঙ্কুকের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশি নগরের সব থেকে আশ্চর্যের বিষয়। এবার গল্পে ফিরে আসা যাক। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় জাঙ্কুকের ধ্যান সরে যায় তের থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা চলে এসেছি। জাঙ্কুক তের থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। জাঙ্কুকের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় চারপাশে।
আর জাঙ্কুকের দরজা খুলে দেয়। দরজা খুলতেই জাঙ্কুক নেমে পড়ে। জাঙ্কুক নামার সাথে সাথে আরেকজন তেয়ের দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি। চোখ নামা। জাঙ্কুকের কথা মতো সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে। আর জাঙ্কুক অপর পাশে যেয়ে তেয়ের গাড়ি ডোর খুলে দেয়। জাঙ্কুককে ডোর খুলতে দেখে তার পঞ্চ পাণ্ডবের চোখ কপালে উঠে যায়। জীবন জাঙ্কুক যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক ডোর খুলে হাত বাড়ায় তেয়ের দিকে। তে প্রথমে আমতা আমতা করলো। জাঙ্কুকের চোখ রাঙানো দেখে সাথে সাথে হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুক তেকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। তেও জাঙ্কুকের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে পঞ্চ পাণ্ডবও পিছু পিছু নেয়। জাঙ্কুক পিছন ফিরে বলে ওঠে, শালার ভাইরা, ভাই ভাবি রোম্যান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। জাঙ্কুকের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার যার মতো দৌড় দেয়। আর জাঙ্কুক তেকে নিয়ে একদম পোড়া বাড়ির মাঝে চলে আসে। জাঙ্কুক তেকে মাঝে দাঁড় করায় আর তেয়ের দু হাত ধরে। তে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। জাঙ্কুক তেকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তে অনুভব করে কিছু একটা পরে তার কাঁধ ভিজে যাচ্ছে। তে ভয় নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। ভয় আর আতঙ্কে তে নিজের জ্ঞান হারিয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়ে। আর জাঙ্কুক শক্ত হাতে বাহু দিয়ে তেকে ধরে রাখে। সাথে সাথে পঞ্চ পাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। জাঙ্কুক এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর তের ওনার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। তেকে কোলে করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। সবিন চাপাতি দেয়। জাঙ্কুকের হুঙ্কারের সাথে সাথে সবিন তাকে চাপাতি এগিয়ে দেয়। তাই বাইক নিয়ে চলে আসে আর জাঙ্কুক তাতে উঠে পড়ে। এবার দেখা যাক আসলে কি হয়েছিল কাহিনীটা। জাঙ্কুক তের দু হাত ধরে তার মনের কথা বলতেই যাচ্ছিল। ঠিক তখন একটি উড়ন্ত চাপাতি তের কাঁধ বরাবর আসে আর সাথে সাথে জাঙ্কুক তা এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় জাঙ্কুকের হাত বেশ খানিকটা ক্ষত হয়ে যায় আর তের কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে তে নিজেকে আর ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে জাঙ্কুকের বক্ষে। বর্তমানে ফিরে আসা যাক। জাঙ্কুক চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে। তারপর তাদের সাথে কি হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অতঃপর জাঙ্কুক সিগারেটে টান দিতে দিতে পোড়া বাড়িতে এসে গাড়ির কাছে যায়। তারপর তেকে নিয়ে পোড়া বাড়ির ভিতরে ঢুকে তেকে কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু তে ওঠে না। তারপর জাঙ্কুক পানির ছিটা দেয়। সাথে সাথে তে চোখ খুলে আর ভয় তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু জাঙ্কুক তাকে শক্ত করে ধরে ফেলে। তে ভালো মতো লক্ষ্য করে দেখলো সে জাঙ্কুকের কোলে। জাঙ্কুক কোনো কথা না বলে তেকে জড়িয়ে ধরে আর গায়ে লেগে থাকা রক্তগুলো তের শরীরে লেগে যায়। জাঙ্কুক এত জোরে তেকে ধরে যে তে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। জাঙ্কুক তের মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হাড্ডি কেন তুমি, এত চিকনা কেন তুমি, ওজন বলতে কিছু নেই, বাপ মাকে খাইতে দেয় না? জি দেয়, বাল দেয়, খেয়ে দেয় ওজন বাড়াবা, শুকনা মাই আমার পছন্দ না। তে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। জাঙ্কুক তেকে নামায় তার কোল থেকে আর সে উঠে দাঁড়ায়। এই কাকা, ওরে বাড়ি দিয়ে আসেন। ড্রাইভারের সাথে তে একটু দূরে যেতে জাঙ্কুক খুব জোরে তের নাম ধরে ডাক দেয়। জাঙ্কুকের ডাক শুনে তে থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। জাঙ্কুক দৌড় দিয়ে তের কাছে চলে আসে আর মুখ বরাবর দাঁড়ায়। তোমাকে একটু জড়ায় ধরি? জি, থ্যাংক ইউ। জাঙ্কুক থ্যাংক ইউ দিয়ে তেকে জড়িয়ে ধরে আর তে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে জাঙ্কুকে ধরার সম্মতি দেয়নি, কিন্তু জাঙ্কুক তের জিকে সম্মতি ভেবে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। তে মাথা হেরিয়ে গাড়িতে উঠে বসে। যতক্ষণ না গাড়ি তার চোখের সামনে দিয়ে যায় ততক্ষণ জাঙ্কুক তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেসে গেছি আমি। সাথে সাথে পঞ্চ পাণ্ডব এসে হাজির হয়। কি ঠা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে খালি কন। তে ভয়ে ভয়ে বাড়িতে ঢুকতেই তার মা জিজ্ঞাসা করে। মেয়েকে ঠিক মতো পরখ করে খেয়াল করলো তে শরীরে রক্ত লেগে আছে। মেয়েটা এখন কেমন আছে রে তে? কোন মেমা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি, দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে? মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে? তে তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলল? তে চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। তের আর বুঝতে বাকি নেই এগুলো কার কাজ। তে তার মায়ের সাথে কথা বলি রুমে গিয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয় আর সাথে সাথে দেখতে পায় তার ফোনের টেক্সট, সাজবে আমার জন্য, তাছাড়া নয়। তে জাঙ্কুকের টেক্সটের আগা মাথা কিছুই বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। জিয়ন ম্যানশনে বাপ ছেলের কথোপকথন হচ্ছে। বাবা যান,
এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে নিয়ে আনবো নে। জাঙ্কুকের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ মিনিয়ংগির ছেলে একটা ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু একটু আলোচনা শুরু, কিন্তু জিয়ন জাঙ্কুকের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারো নেই। জাঙ্কুক তার রুমে এসে একটা লম্বা শাওয়ার নিয়ে তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে তীর ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তা তো হবে না তে। জাঙ্কুক কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসতেছে না। তারপর জাঙ্কুক রেডি হয়ে বেরিয়ে পড়ে। অতঃপর জাঙ্কুকের কথা মতো সবিন আগে বাড়ির ভিতরে ঢুকে সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। তবে তার আগে বাড়ির মালিককে 50,000 টাকা ঘুষ দিয়ে বাড়ির ডুপ্লিকেট চাবি আনিয়ে নেয়। জাঙ্কুক বাড়ির ভিতর ঢুকে সোজা তের রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। আজকে যেন জাঙ্কুকের পরীকে রাত পরী থেকে কম লাগছে না। এই রাত পরী। জাঙ্কুক এভাবে বেশ কয়েকবার তেকে ডাকে। জাঙ্কুক তের মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কায়রা নিয়ে তুমি ঘুমাইতাছো, বিষয়টি বড়ই বেমানান্তে। জাঙ্কুকের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নেশাক্ত ভাব চলে এসেছে। তাদের ঠোঁট প্রায় ছুঁইছি অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তের। ঘুমের ঘরে আফসা আফসা ভাবে চোখ খুলে আর মুহূর্তেই তার চোখ কপালে উঠে যায় জাঙ্কুককে দেখে। ধর পড়িয়ে উঠে বসে। জাঙ্কুক তখনও শান্তভাবে বসে থাকে তের সামনে। আপনি এখানে কেন? অন্য কেউ আসার কথা ছিল না, কিন্তু আপনি ভিতরে কিভাবে? তোমাকে দেখতে মন চাইছে তাই চলে এসেছি। একটা বারে দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। তের চলে যাওয়া বলাটা বোধহয় জাঙ্কুকের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে দাঁড়ায় আর তের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। তে খুব ভয় পায় যদি তার বাবা মা জেগে যায় তাহলে কি হবে। জাঙ্কুক তেকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তের দিকে তাকায়। তের পা থেকে মাথা অবধি শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। জাঙ্কুকের কথা মতো তে মাথায় ঘুমটা দিয়ে নেয়। ঘুমটা দেওয়া তেকে দেখে জাঙ্কুকের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগছে এখন। জাঙ্কুকের কথা শুনে তে শুকনো ঢোক গিলে। জাঙ্কুক আবার তের হাত ধরে বাইরে নিয়ে যায়। তেকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তেকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়া বাড়ি। পোড়া বাড়ির রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আসে পোড়া বাড়ি। জাঙ্কুক তেকে নিয়ে সোজা পোড়া বাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে তেকে বসায়। তে এক কোণে বসে। জাঙ্কুক কোনো কথা না বলে সোজা তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জাঙ্কুকের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায়। জাঙ্কুকের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। জাঙ্কুক আরাম করে শুয়ে পড়ে তের কোলে। কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। তে একটা দীর্ঘ শ্বাস ফেলে, যাকে সবাই জমের মতো ভয় পায়। সেই আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তের এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে জাঙ্কুকের। এত কাঁপাকাঁপি কেন করছিস পড়ি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছু করিনি, যখন করব তখন করিস। জাঙ্কুকের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে তের ভয় বেড়ে যায় আরো 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। জাঙ্কুকের কথা শুনে আবার চোখ খোলে। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। তের চোখ বেয়ে পানি পড়ে, কারণ জীবন জাঙ্কুক তাকে ভালোবাসুক এটা সে কিছুতেই চায় না। তের চোখের পানি গড়িয়ে জাঙ্কুকের মুখে পড়ে। জাঙ্কুকের মুখে পড়তেই জাঙ্কুক সাথে সাথে উঠে বসে আর নিজের হাত দিয়ে তের চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না তে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। জাঙ্কুকের কথা শুনে তে চোখ বন্ধ করে খুব জোরে কেঁদে ওঠে। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক উঠে দাঁড়ায়। এবার তের হাত ধরে দাঁড় করায়, তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। তেকে বসিয়ে জাঙ্কুক খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। জাঙ্কুকের চোয়াল খুব শক্ত। জাঙ্কুক এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তেকে বাড়িতে পৌঁছে দিয়ে সকালবেলা জাঙ্কুকের নির্দেশ মতো তে সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় জাঙ্কুকের পার্ট অফিসের সাথের কলেজে, যেন তেকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে তে সহ আর অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময় নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাসে শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে বাইরে বের হতেই দেখতে পায় জাঙ্কুকের গাড়ি রাখা। কাল রাতের পর জাঙ্কুকের সামনে
চাওয়াটা ও ঠিক মনে করছে না, কিন্তু তার চাওয়াতে বা কি আসে যায়। তে গাড়িতে ওঠার পর তেকে নিয়ে জাঙ্কুকের কাছে নিয়ে যাওয়া হয়। ভাই, ভাবি সব আইছে। তের আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় জাঙ্কুক। দ্য মিটিং ইজ ওভার। আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। জাঙ্কুকের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে তে কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন? কিন্তু আরো অবাক করার বিষয় হলো কেউ তের দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার পর কিছুক্ষণ পর জাঙ্কুক এসে তের সামনে দাঁড়ায়। জাঙ্কুক হঠাৎ এসে দাঁড়াতে তের হৃদস্পন্দন বেড়ে যায়। জাঙ্কুক কোনো কথা না বলে তের হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায়। দরজা বন্ধ করে দেয়ালের সাথে তেকে চেপে ধরে। তোমাকে একটা চুম্মা দিই শোনা। জি, থ্যাংক ইউ। জাঙ্কুক তের ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই তের চোখ কপালে উঠে যায়। ভয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে এক পাশে সরে যায় সে। অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাত পরে? জাঙ্কুক এক টান দিয়ে তেকে নিজের সামনে দাঁড় করায়। হয় তে ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আবার বলে, আজ অব্দি জীবন জাঙ্কুক যা চাইছে তা নিজ থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার লাগবে। হয় নিচ থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো। সিদ্ধান্ত তোমার। তে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তের থুতনি ধরে নিজের ঠোঁট তের উষ্টের সাথে মিলিয়ে দেয়। তে স্তব্ধ হয়ে যায়। শরীরে সব নড়াচড়া যেন বন্ধ হয়ে যায়। কিছু সময় চলতে থাকে জাঙ্কুকের দখলদারি তের ঠোঁটে। তারপর তেকে ছেড়ে দেয়। জোরে জোরে শ্বাস টেনে বলে ওঠে, আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। জাঙ্কুকের কথা শুনে তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক তার পকেট থেকে টিস্যু বের করে তের চোখের পানি মুছে দেয়। তে এবার খুব সাহস নিয়ে বলে ওঠে, বাড়ি যাব? কোথাও যাবি না তুই। গর্জে ওঠে জাঙ্কুক। জাঙ্কুকের হঠাৎ এমন জোরে ধমক শুনে আতকে ওঠে তে। যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ তুই আমার সামনে বসে থাকবি। জাঙ্কুক তের হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনে টেবিলে নিজে বসে। টেবিলে থাকা একটা বড় বক্স তের হাতে তুলে দেয় আর বলে ওঠে, এখানে 365টা হিজাব আছে, প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখেছি মাথার একটা চুলো আস্ত রাখবো না। তের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে জাঙ্কুকের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে জাঙ্কুকের থেকে রক্ষা করবে। তের ভাবনার মাঝে জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসে, তুই খুব লাকি রে চেয়ার। আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। জাঙ্কুক তার বডিগার্ড দিয়ে তেকে তার বাসায় পাঠিয়ে দেয়। জাঙ্কুকের দেওয়া হেজাব নিয়ে তে খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এসে সোজা নিজের রুমে চলে যায় আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধহয় জাঙ্কুকের পছন্দ নয়। সে অনবরত তেকে কল করে। তে প্রথমে কল ধরে না, কিন্তু কিছুক্ষণ পর তের ফোনে টেক্সট আসে, আমার কি আসতে হবে? জাঙ্কুকের এই টেক্সট দেখে তের কলিজায় পানি শুকিয়ে যায়। সাথে সাথে কল ব্যাক করে জাঙ্কুককে। জাঙ্কুক কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার আমাকে কিছু একটা বলার ছিল রাত পরে। কালকে বিকেলে আমাকে তুমি আই লাভ ইউ টু জাঙ্কুক বলবা। তের মনে পড়ে যায় সেই দিনের কথা। জাঙ্কুক তাকে সময় দিয়েছিল সারা রাত ভাবার জন্য, কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছু বলা হয়নি। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয় রাত পরে, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুত নাও। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শুনি, তোর শরীরের প্রতিটা ভাঁজ যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসাতে। বলে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক যেন একটা অভিশাপে পরিণত হয়েছে তের জীবনে। জাঙ্কুকের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে তে। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে জাঙ্কুকের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশি নগরে প্রতিটি ইটে ইটে যা রক্ত লেগে আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে তেকে? এভাবে প্রায় অর্ধেক রাত অব্দি নির্ঘুম কাটে তের। সকালে কলেজের জন্য বের হতেই আবার মুখটা গম্ভীর হয়ে যায়। জাঙ্কুকের লোকেরা গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তে চারপাশে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। অতঃপর কলেজে পৌঁছে যায়। ভাবি সাহেব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছি, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। তে মাথা নিচু করে ক্লাসে চলে যায়। ক্লাসে মন না বসায় শিক্ষক নোটিস করে, তার থেকে দাঁড় করিয়ে বেশ কয়টা
কটু কথা শোনায়, সাথে সাথে বেদ দিয়ে কয়টা বাড়িও দেয়। তের চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়তে থাকে। দেড়টাতে ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে তে আর তার বান্ধবীরা। জাঙ্কুকের গাড়ি সেখানেই রাখা ছিল। তে বাইরে আসতেই জাঙ্কুকের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। হাতে কি খুব ব্যথা করছে তে? এই স্যার যে একটা জল্লাদ, এভাবে কেউ মারে? তের বান্ধবী এই কথাটা বলে ওঠে। জাঙ্কুকের লোকেরা তেকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। জাঙ্কুক তখন নেতাদের সাথে মিটিং এ ব্যস্ত। ভাই, ভাবি সাথে মারছে হেডমাস্টার। ভাই, আমরা পুরো বিষয়টি ভিডিও করছি। ভিডিও দেখে জাঙ্কুকের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। তের হাতে 3-4টা বাড়ি মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে। তাই ভাই এখনই উঠাই আনতে আসি। সবিন ভাই এখনই উড়াই দিতে আসি। এদিকে তে দুপুরের খাবার খেয়ে কোচিং এ চলে যায়। ক্লাস চলাকালীন জাঙ্কুক তের কোচিং এ আসে আর তের হাত ধরে শিক্ষককে উদ্দেশ্য করে বলে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন সেটা আপনাদের ব্যাপার। প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছে আর জাঙ্কুক তের হাত ধরে তাকে জিপে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। তে ভয়ে ভয়ে থাকে। জাঙ্কুক তেকে নিয়ে সোজা তার গোডাউনে চলে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই তের চোখ কপালে ওঠার মতো অবস্থা। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা আর কয়েকজন সহপাঠী। কোন হাত দিয়ে মারছিল ও তোমাকে? তে ভয়ে কোনো কথা বলে না। জাঙ্কুক খুব জোরে বলে ওঠে, সবিন চা পাতি দে। জাঙ্কুককে এমন ভয়ঙ্কর রূপে দেখে তের চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। তে সোজা জাঙ্কুকের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওনাদের কিচ্ছু করবেন না। জাঙ্কুক নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার তে নিচ থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়ে দিতে পারি করি। তে সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে দেয় আর জাঙ্কুকও স্বাভাবিক হয়। ওদের ছেড়ে দিয়ে, আচ্ছা ভাই। এই প্রথমবার কেউ জাঙ্কুকের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল। জাঙ্কুক পিছন ফিরে তাকিয়ে তাদের লোকদের দিকে তাকায়। ভাই ভাবি রোমান্স দেখতে দাঁড়িয়ে আছে শালার ভাইরা। জাঙ্কুক চোখ রাঙানো মাত্রই লোকেরা বাইরে চলে যায় আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যেতে থাকে। আর তে পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ থেকে যায়। জাঙ্কুক এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাত তের মাথার উপর রাখে। কিছু একটা বলার ছিল রাত পরি, উত্তরটা দাও। তে জাঙ্কুকের ধমক শুনে ওঠে আর ভয়ে বলে দেয়, আই লাভ ইউ টু। ঠিক করে বলো, আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক মাথা নিচু করে তের গালে চুমু খায়। আমি কি তোমাকে জোর করেছি? জি। কি? না। দেখো, নিজ ইচ্ছায় আমার প্রেমে সাড়া দিয়েছো। এখন মৃত্যুর আগ অব্দি আর ছাড়াছাড়ি নেই। তে জাঙ্কুকের কথা শুনে শুধু আফসোস করে। যেখানে জাঙ্কুক জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলিয়েছে, সেখানে নিজ ইচ্ছেতে কিভাবে তার প্রেমে সাড়া দিল। তে মাথা নিচু করে শুধু জাঙ্কুকের কথায় হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথায় কি সমস্যা আছে? শুধু মাথা নাড়াও কেন? মুখ দিয়ে তো কিছু বলতে পারো। জি। আবার জি? তোমার এই জি জি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে। জি। জাঙ্কুক উপরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় খোদা, কি মাল পাঠাইছো জীবনে! জি জি ছাড়া তো আর কিছুই বলে না বাল। তের হাত ধরে তাকে নিজের গাড়ির কাছে নিয়ে যেতে থাকে জাঙ্কুক। এখন আর খোলা জিবে নয়, সোজা তার মার্সিডিজে। তের দিকে কেউ তাকাবে সেটা ইদানিং জাঙ্কুকের খুবই অপছন্দ। তেকে গাড়িতে বসিয়ে জাঙ্কুক তার পাশের সিটে বসে পড়ে। জাঙ্কুক বসা মাত্রই তে একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায়। জাঙ্কুক তের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে গা ঘেঁষে বসায়। এত দূরে দূরে বসতে চাও কেন? শক্ত করে ধরো আমার হাত। জাঙ্কুকের কাট কাট গলার শব্দ শুনে তের সাথে সাথে জাঙ্কুকের হাত ধরে ফেলে। তে হাত ধরার সাথে সাথে জাঙ্কুক তের কোমরে হাত দিয়ে বসে থাকে। জাঙ্কুকের নির্দেশ মতো গাড়ি সোজা পোড়া বাইরে যায়। সারা রাস্তা জাঙ্কুক তের কোমর ধরে বসে থাকে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে সোজা পোড়া বাড়ির মাঝখানে চলে যায় তেকে নিয়ে। একটু একান্তে সময় কাটানো দরকার এখন। আমরা রিলেশনশিপে আছি প্রায় 45 মিনিট হয়ে গেছে। চলো বিয়ে করে ফেলি এখন। তে শুকনো ঢোক গিলে, এত তাড়াতাড়ি? হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও 45 মিনিট ওভার হয়ে গেছে। জাঙ্কুকের কথাতে কি বলবে তে বুঝে উঠতে পারে না। তে জানে জাঙ্কুক কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা, শিক্ষা বোর্ড উড়াই দিই তাহলে? না না, আমাদের মাঝখানে যা আসবে আমি তা আস্ত রাখবো না পড়ি। তে খুব ঠান্ডা আর নরম গলায় জাঙ্কুককে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। জাঙ্কুকও তের অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবে তুমি, ঠিক আছে? জি ঠিক আছে। তে আর জাঙ্কুকের কথোপকথনের মাঝে খুব জোরে বাতাস আসে আর তের ওড়না হালকা উপরে উঠে যায়। জাঙ্কুক নিজ হাতে তের ওড়না ঠিক করে দেয় আর
জাঙ্কুকের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি খারাপ রিলেশনশিপে না থাকার কথা বলছিল সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরার কথা বলছে। এ যেন ভূতের মুখে দোয়া কালাম। তের ভাবান্তর মুখ জাঙ্কুকের পছন্দ হলো না। ধমকিয়ে বলে উঠল, কি হলো ধরো। জাঙ্কুকের ঝাড়ি শুনে তে তাড়াতাড়ি জাঙ্কুককে জড়িয়ে ধরে। টাইট করে ধরো। তে জাঙ্কুককে টাইট করে জড়িয়ে ধরতেই জাঙ্কুক তেকে জোরে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করা উচিত ছিল রাত পরই। একা একা আর কত ঘুমাবো। জাঙ্কুক লাগামহীন ভাবে তের সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়। জাঙ্কুক তে ভিজে একাকার হয়ে যায়। তে জাঙ্কুককে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। জাঙ্কুক সাথে সাথে তের হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝে জাঙ্কুক তেকে ছাড়ে না। সেই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে, তেকে জড়িয়ে ধরে। কিন্তু তে খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে তের শরীরে কম্পন শুরু হয়ে যায়। মোটে আছে তে, নড়ে না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে দুইজন। কিন্তু খুব জোরে বাস পড়াতে তে খুব ভয় পেয়ে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকের ইচ্ছে করছে মেয়েটাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিতে, কিন্তু তা তো আর সম্ভব না এখন। হয়তো সম্ভব, কিন্তু সে চাইছে না এখন। জাঙ্কুক তের হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। তে পানিতে ভিজে কান ভেজা হয়ে গেছে। জাঙ্কুক তের হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে তের মুখ মুছতে থাকে। ভেজা ওড়না দিয়ে আর কতটুকু মোছা যায়। মেয়েটা বাতাস আর বৃষ্টির ফোঁটা। জাঙ্কুকের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলছে। পানিতে ভেজার কারণে তের শরীর আরো আকর্ষণীয় হয়ে উঠছে জাঙ্কুকের কাছে। সে চাইলেও দৃষ্টি ফেরাতে পারছে না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে তে। জাঙ্কুকের কথার অর্থ বুঝতে পেরে ভয় পেয়ে যায় তে। কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তের ভাবনার মাঝে জাঙ্কুক তেকে টেনে নিজের শরীরের সাথে মেশালো। তারপর তে ঠোঁটের সাথে নিজের অধর মিলিয়ে দিল। তে রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তার দখলদারি শেষে জোরে জোরে শ্বাস নিয়ে তের কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, এখন বাসায় চলে যাও, না হলে আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। অতঃপর জাঙ্কুকের বডিগার্ড তেকে বাসায় নিয়ে যায়। পরদিন সকালবেলা প্রতিদিনের মতো আজ তের ক্লাস ছিল সকালে। বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেল গাড়ি নেই জাঙ্কুকের। মনে মনে সে ভীষণ খুশি। বিকেলবেলা সারাদিন জাঙ্কুকের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল তের। তার উপরে আজকে কোচিংয়ে ক্লাসও কম ছিল। খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় তে আর তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বট গাছটার নিচে। এক এক করে সবাই দোল খাওয়ার পর তের পালা চলে আসে। খোলা চুল, চোখে কাজল, হালকা লিপস্টিক আর লাল ড্রেসে তে যেন রাত পরি থেকে দিন পরিতে রূপান্তরিত হয়েছিল। বেশ কয়েকবার দোল খাইতে তার মন আজকে খুবই ফুরফুরে। বান্ধবীদের সাথে হাসি তামাশাতে মেতে ওঠে সে। দোল খাওয়ার এক সময় জাঙ্কুক চেয়ার নিয়ে তের সামনে বসে পড়ে আর তার পা দুটো জাঙ্কুকের শরীরে লাগে। জাঙ্কুক খপ করে ধরে ফেলে তের পা। তেও বেসামাল হয়ে পড়ে। একটুর জন্য পড়তে পড়তে বলো না সে তার সামনে এনে। জাঙ্কুক তখনও তের পা দুটো ধরে রেখেছিল। জাঙ্কুক তের পা থেকে মাথা অবধি খুব শুকনো ভাবে পরক করে। চুল কি বেশি লম্বা হয়েছে পড়ি? জাঙ্কুকের কথা শুনে মাথা নিচু করে ফেলেতে, তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো? আমি চুপ, গর্জে ওঠে জাঙ্কুক। চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল খুব শক্ত। হঠাৎই জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে তার গাড়ির কাছে নিয়ে তেকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলে দেয়। সারা রাস্তা জাঙ্কুক খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তে মাথা নিচু করে চোখের পানি ফেলতে থাকে। আমি কি মারছি তোমাকে? তে মাথা নেড়ে না সম্মতি জানায়। তো কাঁদছো কেন? চোখের পানি বেশি হয়েছে? খুব জোরে ধমকিয়ে থামকিয়ে কথাগুলো বলে জাঙ্কুক সাথে সাথে চুপ হয়ে যায় তে। গাড়ি সোজা জাঙ্কুকের পার্টি অফিসে যেয়ে থামে। জাঙ্কুক নেমে তের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় তের গালে। জাঙ্কুকের থাপ্পড়ের গতি এতই জোরে ছিল যে মাটিতে পড়ে যায় তে। জাঙ্কুকও গিয়ে তের সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। তোরে না করছিলাম না এমনে বের হইতে? কি রে, না করছিলাম নাকি? তে মাথা নাড়ায় জাঙ্কুকের কথায়। তাহলে বের হলি কোন সাহসে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস তুই? জাঙ্কুক খুব শক্ত করে চেপে ধরে তের গলা। এক পর্যায়ে উঠে দাঁড়ায় জাঙ্কুক আর দরজা খুলে কিছু একটা সাথে নিয়ে ভিতরে ঢোকে। জাঙ্কুক সোজা তের সামনে বসে আর তার চুল ধরে বেশ অনেকটুকু চুল কেটে ফেলে। তে অনেকবার বাধা দিলেও কাজ হয় না। তে নিজের চুল কাটা দেখে আরো
আরো জোরে জোরে কেঁদে ওঠে। জাংকুককে সরি না বলে তের এমন মরা কান্না দেখে খুব বিরক্ত হলো জাংকুক। সে উঠে তের হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয়। বের হ আমার চোখের সামনে থেকে তুই। খুব জোরে ধাক্কা দেয় জাংকুক। এই ওরে বাড়ি দিয়ে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। খুব জোরে জোরে ধমকে কথাগুলো বলে জাংকুক আর দরজা বন্ধ করে নিজের চেম্বারে যায়। দরজা লাগিয়ে জাংকুক নিকোটিনের ধোঁয়া ওড়াতে থাকে আর নিজের হাতের দিকে তাকায়। কেন আমার কথা শুনলি না তুই বলি কাঁচের টেবিলে খুব জোরে বাড়ি মারে আর সাথে সাথে কাঁচ ফেটে